আমাদের আজকের আলোচনায় সড়ক পরিবহন আইন 2018। এই সড়ক পরিবহন আইন 2018 কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আসলে এই সড়ক পরিবহন আইন আমাদের যারা বিশেষ করে এটিএসআই এবং টিএসআই বিভাগীয় পদোন্নতি পরীক্ষা দিবেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যাই হোক, তো আমরা সর্বশেষ গতকালকে যেটা আলোচনা করেছিলাম সাক্ষ্য আইনের কিছু ধারা নিয়ে, আজকে আমরা আলোচনা করব সড়ক পরিবহন আইন 2018। ডাম্পিং ইয়ার্ড কাকে বলে নাজমুল? ডাম্পিং ইয়ার্ড বলতে কি বুঝেন? ডাম্পিং হ্যাঁ, ইয়ার্ড কাকে বলে? কি বুঝো আমার কথা নাজমুল? স্যার। ডাম্পিং ইয়ার্ড কাকে বলে? সড়ক পরিবহন আইনে 65 এক ধারায় উল্লেখ করে যে ডাম্পিং ইয়ার্ড বলতে বোঝায় আহ, পুলিশ বাহিনী আটককৃত মোটরযান উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক ঘোড়ার আহ, ডিম বই দেখে নির্ধারিত। ছাড়া মুখস্থ করতে পারো নাই। এ বই দেখে ফাও কথা বলে লাভ নেই। তোমাকে বলা হয়েছে ডাম্পিং ইয়ার্ড কাকে, তুমি তো বই দেখেও বলতে পারতেছো না। এই জন্য বললাম যে পড়াশোনা না করলে তুমি বই দেখেও বলতে পারবে না। স্যার, 62 ডাম্পিং ইয়ার্ড বলতে ওই বিষয়টাকে বোঝানো হয়েছে, সেটি হলো যে থানার অর্থাৎ পুলিশ কর্তৃক যে সকল এই সড়ক পরিবহন আইনের অপরাধে যে সকল যানবাহন পুলিশ আটক করেন, এই আটককৃত যানবাহন রাখার স্থানটাকে বলা হয় ডাম্পিং ইয়ার্ড। কি বলবা কিছু? না স্যার, আমি বলবো বলছিলাম স্যার, আমি বলছেন আর কি। ঠিক আছে। তার মানে এই সড়ক পরিবহন আইনে থানা পুলিশ হোক কিংবা ট্রাফিক বিভাগ হোক, এই সড়ক পরিবহন আইনের অপরাধে যে সকল যানবাহনকে আটক করা হয় সেটিকে আটক করে যে স্থানে রাখা হয় সেটা। কোন ধরনের গাড়ি ডাম্পিং ইয়ার্ডে প্রেরণ করা হয়ে থাকে? এখানে কোন ধরনের যানবাহন, অর্থাৎ যেগুলো যানবাহন, এখানে বলা হয়েছে যে এই সড়ক পরিবহন আইনের মধ্যে একটা কথা বলা আছে যে আম, কে ডাম্পিং ইয়ার্ডে প্রেরণ করতে পারেন। তো সেখানে বলা আছে সড়ক পরিবহনের 115 ধারায় বলা আছে যে এই আইনের কোন বিধান লঙ্ঘন করলে সাব ইন্সপেক্টর বা সার্জেন্ট বা টিআই মোটরযান আটক করতে পারবেন, এবং এই আইনের বিধান লঙ্ঘন করলে ম্যাজিস্ট্রেট বা পুলিশ ইন্সপেক্টর সার্জেন্ট বা টিআই মোটরযান ডাম্পিং ইয়ার্ডে প্রেরণ করতে পারবেন। প্রশ্ন হলো কোন কারণে একটি যানবাহন ডাম্পিং ইয়ার্ডে প্রেরণ করা হয়ে থাকে। তা বলছে যে সড়ক পরিবহন আইনে যে সকল বিষয় আছে এই সকল বিষয় যদি কেউ অমান্য করে ভালো কথা। কোন পদের কর্মকর্তা পারেন? তা বলছে যে সাব ইন্সপেক্টর সার্জেন্ট টিআই বা একজন ম্যাজিস্ট্রেট, তিনিও এই ডাম্পিং ইয়ার্ডে যানবাহন প্রেরণ করতে পারবেন। এখন প্রশ্ন হলো যে সমস্ত যানবাহন ডাম্পিং ইয়ার্ডে প্রেরণ করা হয়েছে তা নিষ্পত্তির বিধিবিধান আলোচনা করুন। অর্থাৎ ডাম্পিং ইয়ার্ডে কোনো যানবাহন প্রেরণ করা হলে অবমুক্তির ক্ষেত্রে 2 মাসের মধ্যে আদালতে বা পুলিশ সুপার বা উপ পুলিশ কমিশনার বরাবর আবেদন করতে হবে। ডাম্পিং ইয়ার্ডে প্রেরিত মোটরযানের মালিক ডাম্পিং ইয়ার্ড থেকে আটককৃত যানবাহন অবমুক্তির জন্য আবেদন না করলে উক্ত যানবাহন সেবামূলক কোনো প্রতিষ্ঠানে প্রেরণ করা যাবে। অর্থাৎ প্রশ্নটা হলো কি, ডাম্পিং ইয়ার্ডে যে সকল যানবাহন প্রেরণ করা হয়ে থাকে এ সকল যানবাহন কে নিষ্পত্তি করতে পারেন? কে পারেন? আদালত পারেন? পুলিশের কে পারেন? অতিরিক্ত পুলিশ সুপারের নিম্নে নয় এমন কোন পুলিশ অফিসার পারেন স্যার। আচ্ছা, 2 মাসের মধ্যে যদি ডাম্পিং ইয়ার্ডে প্রেরিত যানবাহনের মালিক তার দাবি প্রতিষ্ঠা করতে না আসে, সেক্ষেত্রে যানবাহনকে কি করতে হবে? প্রয়োজনে বিক্রয় করতে দেবে না সেবাদান প্রতিষ্ঠানে দান করতে পারো স্যার। আচ্ছা। আচ্ছা। স্যার, হুম। এখানে এই ডাম্পিং কৃত গাড়ি বিলিবন্দোষ ক্ষেত্রে আমরা যদি 115 ধারা অনুযায়ী লিখি, উপধারা না দিই, সরাসরি 115 ধারা দিয়ে লিখি, তাহলে কি জানেন, হবে স্যার? 115টাই মূল আসলে। কিছু কিছু ক্ষেত্র আছে যখন সরাসরি শাস্তির কথা উল্লেখ করা থাকে, কোনো নিয়মের কথা উল্লেখ করা থাকে, তখন নির্দিষ্ট ধারাটা দেওয়াটাই উত্তম। আমার কথা বুঝছো? জি স্যার, বুঝতে পারছেন। আচ্ছা। সড়ক পরিবহন আইনের কোন ধরনের অপরাধ করলে আদালত বর্ধিত দণ্ডের প্রদান করতে পারে? তো সড়ক পরিবহন আইনে বর্ধিত দণ্ডের বিধান আছে কি? যদি থাকে জি তাহলে স্যার, কবে? 100 ধারে আছে স্যার।
আচ্ছা, 100 সড়ক ধারা। পরিবহন আইনের 100 ধারা মোতাবেক একই অপরাধ করার পর পরবর্তীতে ওই অপরাধ আবার করলে না, সংগঠিত হলে কথাটা সেক্ষেত্রে কথাটা তোমাদের এভাবে হবে না, তোমাদেরকে বলতে হবে সড়ক পরিবহন আইনের 100 ধারায় উল্লেখ করা উল্লেখ আছে করা আছে যে সড়ক পরিবহন আইনে যে সকল বিষয়কে অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে, এরকম অপরাধে কোনো ব্যক্তি দণ্ডিত হইবার পর পুনরায় যদি সড়ক পরিবহন আইনের অনুরূপ আরেকটি অপরাধ করেন, সেক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিকে নির্ধারিত দণ্ডের চেয়ে অতিরিক্ত দণ্ড হিসেবে বর্ধিত দণ্ড প্রদান করতে পারেন। বিষয়টা কি বুঝতে পারছো? জি স্যার। একটা প্রশ্ন আমি বারবার করে বলি, প্রশ্ন লেখার ধরন, প্রশ্ন লেখার তোমার প্রশ্নের নাম্বার পাওয়ার ধরনটা সবকিছু তোমার উপরে নির্ভর করবে। আমার কথা বুঝতে পারছো? জি স্যার, এক্সিমিনের পরে মার দেবে। এই জিনিসটা তোমাকে খেয়াল করতে হবে। সড়ক পরিবহন আইনের বিধান মোতাবেক কোন পদের পুলিশ কর্মকর্তা মোটরযান রাস্তায় থামাইতে এবং কাগজপত্র আটক করতে পারেন? কে পারেন? 109 ধারা মোতাবেক সার্জেন্ট বা সাব ইন্সপেক্টর। কি উদ্দেশ্যে পারেন? গাড়ির কাগজপত্র ঠিক আছে কিনা সেই হিসেবে আর কি চেক করার জন্য। আচ্ছা, সড়ক পরিবহন আইনে কোন ধারায় বিনা পরোয়ানায় গ্রেপ্তারের ক্ষমতা দেওয়া হয়েছে, বা আহ সড়ক পরিবহন আইন অনুযায়ী কোন কোন অপরাধের ক্ষেত্রে একজন পুলিশ কর্মকর্তা একজন ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন, বা একজন পোশাক পরিহিত পুলিশ কনস্টেবল কখন সড়ক পরিবহন আইনের কোন ধরনের অপরাধের কারণে গাড়ি চালককে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে? আমরা কোন ধারা দেব? স্যার, সড়ক পরিবহন আইনের 110 ধারা মোতাবেক একজন পুলিশ অফিসার বা কিংবা কনস্টেবল বা অন্য কোনো অফিসার বিনা পরোয়ানায় সংগঠিত অপরাধ সম্পর্কে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে স্যার। সড়ক পরিবহন আইনের গ্রেপ্তার বিনা পরোয়ানায় গ্রেপ্তারের ক্ষেত্রে শর্তগুলো কি কি? স্যার, শর্তগুলো হলো 72 ধারা, 73, 75, 77। না, 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 না। একজন পুলিশ শর্ত হলো তা কি পোশাক পরিহিত থাকতে হবে, অন ডিউটিতে থাকতে হবে, জি স্যার, অন ডিউটি থাকতে পোশাক পরিহিত বলতে সিভিল হবে না স্যার। এবং অপরাধটি তার তার এবং অপরাধটি তার তার সম্মুখ সঙ্গে হইতে হবে। সংঘটিত হতে হবে, তো নাকি? জি স্যার। আচ্ছা, সড়ক পরিবহন আইন 2018 অনুযায়ী বিনা পরোয়ানায় গ্রেপ্তারকৃত ব্যক্তির প্রতি এবং আটককৃত যানবাহনের প্রতি গ্রেপ্তারকারী কর্মকর্তার দায়িত্ব কি? স্যার, সড়ক পরিবহন আইন অনুযায়ী আটককৃত বিনা পরোয়ানায় আটককৃত গাড়ি ড্রাইভার আটকের পরে উক্ত গাড়িটি কোথায় নিয়ে যাওয়া হয়েছে ওর মালিককে অবহিত করতে হবে এবং 24 ঘন্টার ভিতরে মালিককে অবহিত করতে হবে স্যার, গাড়িটি কোথায় নেওয়া হয়েছে এবং ওই ড্রাইভারকে কোথায় নেওয়া হয়েছে সে সম্পর্কে অবহিত করতে হবে। আচ্ছা, সড়ক পরিবহন আইন মোতাবেক পুলিশ অফিসার কখন একটা যানবাহনের কাগজপত্র আটক করতে পারেন? একটা হলো পরীক্ষা সড়ক নিরীক্ষা করা, একটা আটক করা। কি কারণে পারেন? স্যার, সড়ক পরিবহন আইন 2018 অনুযায়ী 111 ধারা অনুযায়ী যদি কোনো কাগজপত্র, কোনো মোটর কাগজপত্র জাল বা ভুয়া ভুয়া সাব ইন্সপেক্টর বা সার্জেন্ট পদমর্যাদার নিকট প্রতিমান হয় সেক্ষেত্রে উক্ত কাগজপত্র আটক করতে পারেন। কোন পদের কর্মকর্তা একটি যানবাহনের অপরাধের কারণে ঘটনাস্থলে জরিমানা করতে পারে? সড়ক পরিবহন আইন 2018 অনুযায়ী 113 ধারা মোতাবেক ঘটনাস্থলে সংঘটিত অপরাধ সম্পর্কে সাব ইন্সপেক্টর সার্জেন্ট পদমর্যাদা এমন কোন পুলিশ অফিসার ঘটনাস্থলে জরিমানা আরোপ করতে পারেন। কোন কোন ধারার অপরাধে ঘটনাস্থলে জরিমানা করা যায়? স্যার, সড়ক পরিবহন আইনের 43, 66, 72, 75, 84, 87, 89, 92, 95, মানে 108 ধারায় যেগুলো আছে স্যার ওই একই অপরাধ 113টি। আচ্ছা, কারো কোনো বক্তব্য আছে এই প্রশ্ন সম্পর্কে? সাইফুল বা নাজমুল, কারো স্যার, কোনো বক্তব্য আছে? নাই স্যার। জান্নাতুল, কারো স্যার কোনো? হ্যাঁ, বলো। স্যার এই যে 43 ধারা 66 ধারা এগুলোর কি বিস্তারিত প্রশ্ন লিখতে হবে না শুধু ওরকম ধারা দিয়ে না, হবে? না, ধারাগুলো দিতে হবে খালি। শুধু ধারাগুলো? হুম। কি কারো কিছু বলার আছে এই সম্পর্কে? আশা করা নাই স্যার। নেগেটিভ। স্যার
এই যে সড়ক পরিবহন আইন পদে এই যে আর একটা পড়লাম যে বিনা পরোয়ানায় গ্রেপ্তার, তখনও কি এই যে 72, 73, 75 এভাবে ধারা দেব, না স্যার এই ও ব্যাখ্যা 72-এ দেওয়া যে লাগবে না, রেজিস্ট্রেশন না যদি করতে? বলে কখন কি কারণে, কারণ তাহলে কারণ দিতে হবে। আর যদি বলা হয় কোন কোন ধারায় বিনা পরোয়ানায় গ্রেপ্তার, মানে সড়ক পরিবহন আইনে কখন একজন ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার, তখন এই ধারার অপরাধী। কিন্তু কথাগুলো লিখলে বেটার হবে, বুঝতে পারছো? কথাগুলো লিখলে স্যার সে নাম্বার বেশি পাবে। স্যার হ্যাঁ, স্যার ওই যে 108-এর 4 ধারায় একটা কথা বলা আছে স্যার, বিনা পরোয়ানায় গ্রেপ্তার, এটা কি নাকি স্যার? 108 কোনো বিনা পরোয়ানায় গ্রেপ্তারের ক্ষমতা নেই। 108-4-এ স্যার 4 ক্লজে একটা কথা বলা আছে স্যার। বলো দেখি, পড়ো। স্যার বলা আছে যে কোনো ব্যক্তি এই ধারার অধীন তাহার বিরুদ্ধে আনীত অভিযোগের কপি গ্রহণ করিতে অস্বীকার করিলে বা উহা এড়াইয়া যাইবার চেষ্টা করিলে বা সংশ্লিষ্ট প্রাপ্তি স্বীকার রসিদ গ্রহণ অস্বীকার করিলে এই ধারা অনুযায়ী দায়িত্বপ্রাপ্ত কর্মচারী তাকে ওয়ারেন্ট ব্যতীত গ্রেপ্তার করিতে পারিবেন। ওখানে ওইটা না, ওইটা আর এইটা এক না। ওইটা হলো, ওটা অপরাধ না, ওইটা ওইটা হলো সড়ক পরিবহন আইনের একটা বিষয়। বিনা পরোয়ানায় গ্রেপ্তারের ক্ষমতা শুধুমাত্র ওই যে 100, তুমি যেটা বললা, 108 কথা বললে না? স্যার হ্যাঁ, 108-4। 108 বলছে স্যার। 108 হলো যদি প্রাপ্তি স্বীকার অস্বীকৃতি জ্ঞাপন করে, সেক্ষেত্রে তাকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে হবে। ওইটা 110 আর এটা তো এক না। ওটা আলাদা, ওটা ওই বিষয়টা আলাদা। সবগুলো জানানোর দরকার নেই, বিনা পরোয়ানায় গ্রেপ্তারের ক্ষমতা একটা ধারায় দেওয়া হয়েছে, বুঝতে পারছো? জি স্যার। আহ একটা গাড়ি চালকের লাইসেন্সের বিপরীতে কত পয়েন্ট বরাদ্দ থাকে, এবং কি কি কারণে তার একটা পয়েন্ট কর্তন হয়, কোন ধারা? 12 পয়েন্ট বরাদ্দ থাকে স্যার 11 ধারায়। 11 ধারা স্যার সড়ক পরিবহনের। কি কি কারণে? কর্তন করা হয় স্যার, দেখা যায় কি যে সিগন্যাল অমান্য করলে, লাল বাতি জ্বলা অবস্থায় গাড়ি চালাইলে ওই যে পয়েন্ট গুলো দেওয়া আছে স্যার 11টা। আচ্ছা, ভালো কথা। আচ্ছা, জেলা পুলিশ সুপার কি কারণে জনসাধারণ যানবাহন রিকুইজিশন করতে পারে? রিকুইজিশনের বিষয়ে কি বলা আছে? জেলা পুলিশ সুপার কি কারণে একজন জনসাধারণের যানবাহন রিকুইজিশন? অস্থাবর সম্পত্তি হুকুম 88-3-এর 1 ধারা উল্লেখ করা আছে স্যার। আহ, জনস্বার্থে বা সরকারি কাজে প্রয়োজন মনে করলে, আহ, প্রয়োজন মনে করে জেলা আহ, পুলিশ সুপার জেলা প্রশাসকের হ্যাঁ। লিখিত আদেশের মধ্যে স্যার হুম। জনসাধারণের ব্যক্তিগত মোটরযান হুকুম দখল রিভিশন করতে পারেন স্যার। মানে এখানে বলা আছে জনস্বার্থে সরকারি, এটা হুকুম দখল আইন নাকি? কি জি বলা স্যার। আছে? এখানে যে কথাটি বলা আছে সেটি হলো যে অস্থাবর সম্পত্তি হুকুম দখল আইন আছে। আচ্ছা, ভালো। সরকারি কাজের সাথে কি করতে পারেন? জেলা ম্যাজিস্ট্রেটে পারেন নাকি? জি স্যার। কার জেলা আবেদনটা ম্যাজিস্ট্রেট নির্দেশ করতে পারে স্যার। না, কিন্তু জেলা ম্যাজিস্ট্রেটের আবেদনটা কার? পুলিশের আবেদনের প্রেক্ষিতে। পুলিশের আবেদন। পুলিশের আবেদন পেতে স্যার। Good. কে কে অপরাধ করলেন ব্যাখ্যা দিন। ক নামক ব্যক্তির ড্রাইভিং লাইসেন্স ব্যতীত, ক নামক ব্যক্তির ড্রাইভিং লাইসেন্স ব্যতীত তার সরকারি কাজের চাপ থাকায় বা সরকারি গাড়ির স্বল্পতা থাকায় ক নামক ব্যক্তি ড্রাইভিং লাইসেন্স ব্যতীত নিজ মোটরসাইকেল চালিয়ে ডিউটিতে মোতায়েন হলেন, তার অপরাধ কোন ধারায়? ড্রাইভিং লাইসেন্স ব্যতীত যদি কোনো ব্যক্তি যানবাহন চালনা করে, কোন ধারায় অপরাধ? স্যার সড়ক পরিবহনের আইন দ্বারা 63 হলো ধারা সাথে ড্রাইভার সাথে। লাইসেন্স থাকতো, যদি না ড্রাইভিং লাইসেন্স ছাড়া মোটরযান চালনা করে, সেক্ষেত্রে 66 ধারা শাস্তিযোগ্য অপরাধ করে গণ্য হবে। আমরা লিখবো সড়ক পরিবহন আইনে 4 ধারায় উল্লেখ করা আছে ড্রাইভিং লাইসেন্স ব্যতীত কোনো ব্যক্তি কোনো মোটরযান, যদি কোনো ব্যক্তি ড্রাইভিং লাইসেন্স ব্যতীত কোনো মোটরযান চালনা করেন, সেক্ষেত্রে সেই ব্যক্তি সড়ক পরিবহন আইনের 66 ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ করবেন। আলোচ্য প্রশ্নে ক নামক ব্যক্তি ড্রাইভিং লাইসেন্স ব্যতীত তার ব্যক্তিগত যানবাহন নিয়ে ডিউটিতে মোতায়েন হওয়ায় তিনি সড়ক পরিবহন আইনের 66 ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। উত্তরটা ঠিক আমরা এভাবে লিখবো। আমার কথা বুঝতে পারছো? জি ঠিক স্যার। আছে স্যার। স্যার একটা প্রশ্ন আমি আবারও বলি, একটা প্রশ্ন লিখতে গেলে আগে তোমাকে বুঝতে হবে প্রশ্ন কি জানতে চাচ্ছে। প্রশ্নটা সাজিয়ে গুছিয়ে সুন্দর করে লিখতে হবে। আমার কথা বোঝা গেছে? জি স্যার। আচ্ছা।
কখন কি কারণে গাড়ির মালিককে পুলিশ ব্যাখ্যা তলব করতে পারে? কখন কি কারণে একজন গাড়ির মালিককে পুলিশ ব্যাখ্যা তলব করতে পারে? কত ধারা? সড়ক সড়ক পরিবহন পরিবহন আইনের আইনের উল্লেখ করা 111 আছে ধারা স্যার। স্যার। 111 ধারা কি কারণে? স্যার, যদি যুক্ত গাড়িতে সড়ক যদি পরিবহন আইন ভুয়া যদি বা 111 জাল ধারার মতো কাগজপত্র থাকে, কাগজপত্র ভুয়া বা জাল হয়, সেক্ষেত্রে উক্ত সেক্ষেত্রে মালিকের মালিক কাগজপত্র ওই গাড়ির কাগজ, যাচাই নিমিত্তে আহ, মালিককে তলব করতে পারে। মানে গাড়ির কাগজপত্র যদি ভুয়া বা জাল বলে প্রতীয়মান হয়, সেক্ষেত্রে তাকে মালিককে তলব করতে পারে। তলব করতে পারে, এই তো? তলব করে যায়। কোন স্থানে সড়ক দুর্ঘটনা ঘটলে সংশ্লিষ্ট গাড়ির চালকের করণীয় কি? সড়ক পরিবহন 62 দ্বারা উল্লেখ করা আছে স্যার, কোন স্থানে যদি সড়ক দুর্ঘটনা ঘটে তাহলে সংশ্লিষ্ট গাড়ি চালক কিংবা কন্ডাক্টর তার প্রতিনিধি সংশ্লিষ্ট হাসপাতালে নিয়ে থানার যাবে, ক্ষেত্রে ফাঁসি জানাবে স্যার। অফিসে জানাবে, থানায় জানাবে, চিকিৎসার ব্যবস্থা করবে, এই তো নাকি? জি জি স্যার। স্যার। সঠিক স্যার। টোল ফ্রি বলতে কি বোঝেন? টোল ফ্রি সড়ক পরিবহন 62 দ্বারা উল্লেখ আছে টোল ফ্রি টেলিফোন নাম্বার বলতে বোঝেন কোন স্থানে সড়ক দুর্ঘটনা ঘটে সংশ্লিষ্ট আহ, মানে দুর্ঘটনা কোন কবলিত। স্থানে সড়ক দুর্ঘটনা ঘটলে পুলিশের কাছে একটা টোল ফ্রি টেলিফোন থাকবে। এটা দিয়ে আহত ব্যক্তি বা গাড়ি চালকগণ বিভিন্ন স্থানে টেলিফোন করে সাহায্যের জন্য। জরুরি সাহায্য চাইবে। জন্য চাইবে স্যার। আচ্ছা, good. রাস্তায় গাড়ি স্যার, চালানোর সময় কোন কোন কাগজপত্র রাখা আবশ্যক? শোনো, এখানে একটা কথা বলি, শাস্তির ধারা এখানে হবে না। যদি প্রশ্ন আসে রাস্তায় একটা গাড়ি চালানোর সময় একটা গাড়িতে কোন কোন কাগজপত্র থাকতে হবে, এখানে কোনো অবস্থাতেই ওই ধারা দেবে স্যার, শাস্তির কথাটা লেখা যাবে না। সংজ্ঞার ধারা করে দেবে স্যার। হ্যাঁ, আমরা লিখবো যে সড়ক পরিবহন আইন 2018 অনুযায়ী রাস্তায় একটা যানবাহন চলাকালে যে সমস্ত কাগজ থাকতে হবে তা নিম্নরূপ। আমার কথা বুঝতে পারছো? জি স্যার। যেহেতু রাস্তায় গাড়ি চলাচলের সময় বলেছে, তাহলে অবশ্যই গাড়ি চলতে গেলে সেখানে চালক ছাড়া তো চলবে না, চলবে? না স্যার, না। সুযোগ নেই। তাহলে তার ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। দ্বিতীয়ত, ট্যাক্স টোকেন থাকতে হবে। তৃতীয়ত, যদি পাবলিক প্লেসের গাড়ি হয় বা গণপরিবহন হয়, তাহলে রুট পারমিট থাকতে হবে, ফিটনেস থাকতে হবে, রেজিস্ট্রেশন থাকতে হবে। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। আর এটা কন্ডাক্টর লাইসেন্স থাকতে ওটা দিব স্যার। কি বললা? কন্ডাক্টরের কন্ট্রাক্টর লাইসেন্স দিব লাইসেন্স স্যার। দেবে কিনা? কন্ট্রাক্টরের লাইসেন্স লাগবে না, সব গাড়িতে কন্ট্রাক্টর থাকে না। আমি ড্রাইভিং লাইসেন্স আর কন্ট্রাক্টর লাইসেন্স করবে। কন্ট্রাক্টর হবে না, কন্ডাক্টর। কন্ডাক্ট, কন্ট্রাক্ট হবে না। কন্ট্রাক্ট মানে চুক্তি করা, আর কন্ডাক্ট মানে সমন্বয়কারী বা যোগাযোগকারী। স্যার এখানে হচ্ছে সংখ্যা ধারা করে দেবো স্যার। বুঝলাম না, কি বললা? মানে এই এক- রাস্তায় গাড়ি চালানোর সময় কি কি সার্টিফিকেট থাকা প্রয়োজন, কাগজপত্র থাকা প্রয়োজন, এই এই সংখ্যার ধারা ধারা দিব। অনুযায়ী, এই ধারা অনুযায়ী ড্রাইভিং লাইসেন্স, এই ধারা অনুযায়ী রুট পারমিট, এই ধারা অনুযায়ী ট্যাক্স টোকেন, এই ধারা ফিটনেস। বোঝা গেছে? জি স্যার। এখানে অন্য কোনো ধারা দেওয়ার কোনো সুযোগ নাই, ওই শাস্তির ধারা এখানে আর মানে শাস্তির ধারা বলে নাই স্যার, উনি বলতেছে কি যে সংজ্ঞাগুলো যেগুলো আছে এটা তো সেগুলো দিব বলেই না দিলাম, এই পজিশন। ধারা অনুযায়ী তো বলেই দিলাম আমি। জি স্যার, বুঝতে এখানে পারছি। অনেকে শাস্তির ধারা দিছে অনেকগুলা গাইডে, জি জানে স্যার। না শুনে না তাই। বক্তব্যটা হলো একটা যানবাহন চালানোর সময় যানবাহনে কোন ধরনের কাগজ থাকে। তা বলছে ট্যাক্স টোকেন। ট্যাক্স টোকেন কোন ধারা অনুযায়ী সেটা এখানে দিতে বলছে, বুঝতে পারছো? বুঝতে পারছি স্যার। আচ্ছা। রেজিস্ট্রেশন সার্টিফিকেট বলতে কি বোঝেন? কূটনীতিক কর্মকর্তাদের ড্রাইভিং লাইসেন্স প্রদানের বিধিবিধান আলোচনা করুন। রেজিস্ট্রেশন সার্টিফিকেট কাকে বলে? এটা কত ধারা? রেজিস্ট্রেশন স্যার, সার্টিফিকেট স্যার হলো কত ধারা বলো? 16 সড়ক ধারা স্যার। পরিবহন আইন 2018 সংখ্যা অনুযায়ী সংখ্যা 16 দেবে ধারা স্যার। অনুযায়ী রেজিস্ট্রেশন সার্টিফিকেট সম্পর্কে আলোচনা করে স্যার। কি কি বলা মানে কাকে বলে, কাকে বলা হয়? এটি হলো মোটরযান রেজিস্ট্রেশন সনদ বা মোটরযানের বৈধ চলাচলের জন্য রাষ্ট্রীয়ভাবে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক অনুমতিপত্র। আমার কথা কি বুঝতে পারছো? জি। জি স্যার। জি স্যার। রেজিস্ট্রেশনটা কি? অনুমতিপত্র। জি স্যার। তোমরা কি বোঝো নিবন্ধন। না? প্রবেশপত্র হলে যাওয়ার জন্য রেজিস্ট্রেশন সার্টিফিকেট নিয়ে, অ্যাডমিট কার্ড নিয়ে যাওয়া লাগবে, হয় না? জি স্যার।
আচ্ছা। এটা কি 16/7 বোধ হয় স্যার। হুম। না রে 16/7 বাবা, বোধ হয়। রেজিস্ট্রেশন সার্টিফিকেট 2-48 ধারায় বলা আছে রেজিস্ট্রেশন বলতে রেজিস্ট্রেশন সার্টিফিকেট 16/7 আবার পাবা কেন তুমি? সেখানে তো বলা আছে রেজিস্ট্রেশন ছাড়া গাড়ি চালানো যাবে না। কারণ ওই বিদেশি মনে করছে স্যার। ও, বিদেশির ক্ষেত্রে তো আলাদা বিষয় বলা আছে। জি স্যার। বিদেশির ক্ষেত্রে এখানে বক্তব্যটা হলো বিদেশি ব্যক্তিদের ড্রাইভিং লাইসেন্স, এটা 9 ধারায় বলা আছে। 9 ধারা স্যার। বিদেশি ব্যক্তিদের ড্রাইভিং লাইসেন্সের ক্ষেত্রে বলা আছে যে কোনো বিদেশি নাগরিক দেশের ড্রাইভিং লাইসেন্স নিয়ে যদি আমাদের দেশে আসে, তাহলে ওই লাইসেন্সটা সে আমাদের দেশে পৃষ্ঠাঙ্কন করে, অর্থাৎ বিআরটিএ তে শো করা যেটাকে বলা হয়, বিআরটিএ তে সে লিপিবদ্ধ করে বাংলাদেশের যে কোনো স্থানে যানবাহন চালনা করতে পারবে। আর কোনো বিদেশি নাগরিক যদি বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করে, সেক্ষেত্রে বলা হয়েছে যে বিধি ধারা অর্থাৎ এই 6 ধারায় যে বক্তব্যটা বলা আছে ড্রাইভিং লাইসেন্সের যে শর্তাবলী, এই শর্ত সাপেক্ষে তাকে ড্রাইভিং লাইসেন্স প্রদান করা যাবে। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। সড়ক পরিবহন আইন অনুযায়ী কোন কোন যানবাহনে শব্দমাত্রার অতিরিক্ত শব্দমাত্রা যন্ত্র স্থাপন করা যায়? কোন কোন যানবাহনে? অ্যাম্বুলেন্সে করা যায় স্যার, তারপর হলো জরুরি উদ্ধার কাজে যারা নিয়োজিত। উত্তর দিতে হবে ধারা দিয়ে শুরু করতে হবে। 45 ধারা স্যার। কি বলা আছে 45 ধারায়? সড়ক পরিবহন আইন 2018 সালে 45 ধারা মোতাবেক যে সকল গাড়িতে আর কি অতিরিক্ত শব্দমাত্রার গাড়ি অ্যাম্বুলেন্স, হর্ন ব্যবহার করা যাবে। অগ্নিনির্বাপক, সরকারি কাজে ব্যবহৃত, জরুরি কাজে ব্যবহৃত, গুরুত্বপূর্ণ উদ্ধার কাজে ব্যবহৃত উদ্ধার কাজে নিয়োজিত। যানবাহন, এগুলো এই তো নাকি? আচ্ছা, ঠিক আছে। জি স্যার। স্যার হ্যাঁ। স্যার এখানে তো যেহেতু স্পেশালি উপধারা আছে, সড়ক পরিবহন 45-8 ধারা অনুযায়ী যে সমস্ত গাড়িতে আর কি শব্দমাত্রা উচ্চ শব্দমাত্রা যন্ত্র মানে সংযোজন করা যাবে, হ্যাঁ, এটা তো না সরাসরি 45-5 আছে, 8 না তো 5। 5 5 5 স্যার। 45-5। হম। সরাসরি যদি ওইটা মনে থাকে ওইটা দিয়ে দেবা তাহলে ভালো হবে। আর যেহেতু তোমরা বই দেখে লিখবা, তো সমস্যা কোথায়? তোমার তো আর উপধারা না দিয়ে দেবো দেখে স্যার। লেখার কিছু নেই। না উপধারে স্যার। দিতে হবে স্যার। উপধারা লিখবা না, লিখবে জি 45-এর স্যার। 5 ধারা অনুযায়ী উপধারাটুকু। উপধারে দিতে হবে। আমার কথা কি বুঝতে পারছো? জি সরি স্যার। স্যার। জি স্যার। আচ্ছা, ট্রাফিক সাইন বলতে কি বুঝেন? ট্রাফিক সাইন, ট্রাফিক সাইন কি সংকেত না? সংকেত স্যার। জি আচ্ছা, স্যার। এই প্রশ্ন ট্রাফিক সাইন বলতে কি বোঝানো হয়েছে বলো তো দেখি। দিক নির্দেশনা বোঝানো হয়েছে স্যার, ট্রাফিক সাইন। স্যার হ্যাঁ। এখানে ট্রাফিক সাইন বলতে স্যার যেটা রাস্তা দৃশ্যমান স্থানে লাগানো থাকে, আর সংকেত মানে যেটা দেওয়া হয় স্যার ট্রাফিক পুলিশ মানে কোনো মেশিং আমার এর মাধ্যমে বা আমার হাতের আমার প্রশ্ন মেশিনের হলো মাধ্যমে। ট্রাফিক সাইন কাকে বলে? এখানে 2-14 বলা আছে ট্রাফিক সাইন বা ট্রাফিক সংকেত বলতে বোঝায় এই আইন বা বিধি অনুযায়ী ট্রাফিক সাইন বা ম্যানুয়াল, অর্থাৎ যেভাবে সরকার নির্ধারণ করছে সেগুলো। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এখানে এই যে স্ট্রেস ক্যারেজ এক্সপ্রেস ক্যারেজের পার্থক্য, এটা তোমরা নিজেরা দেখে নিবা। হ্যাঁ, এগুলোর এমন কোনো কিছু নাই। ট্যাক্স টোকেন কাকে বলে আসলে এত কিছু তো প্রশ্ন লেখার দরকারও হয় না। আচ্ছা, মোটরযান চালক নিয়োগের শর্তগুলো কি কি? একটা মোটরযান চালকের নিয়োগের শর্ত কি? স্যার হ্যাঁ। ওই সরকারি তারা ড্রাইভিং দ্বারা লাইসেন্স থাকতে হবে। সরকারি তারা দ্বারা উল্লেখ করা যায় স্যার। চালকের শর্ত, চালকের ড্রাইভিং লাইসেন্স না থাকলে চালক হিসেবে নিয়োগ দেওয়া যাবে না স্যার। আর কোনো চালকের ড্রাইভিং লাইসেন্স প্রত্যাহার বাতিল করা হলে চালক হিসেবে নিয়োগ করা যাবে না। আর শ্রম আইন 2006 অনুযায়ী চুক্তিভিত্তিক ব্যতীত চালককে নিয়োগ দেওয়া যাবে না। সড়ক পরিবহন আইনের বিধান অনুযায়ী কোন ধরনের যানবাহনের রুট পারমিটের প্রয়োজন নাই? কত ধারা? 30 ধারা স্যার সরকার আইনে উল্লেখ করা স্যার। এই জিনিসগুলো খেয়াল করবা। অনেক সময় দেখা যায় এমন একটা যে কথা বলবে যে এই যানবাহনটি আটক করা হয়েছে কিন্তু যানবাহনটির কোনো রুট পারমিট নাই,
তখন তোমাকে দেখতে হবে যে 30 ধারায় যে সকল যানবাহনের রুট পারমিট থেকে অব্যাহতি দেওয়া আছে তার মধ্যে পড়ে কিনা। যদি পড়ে তাহলে লিখবা যে এই ধারা অনুযায়ী তার রুট পারমিটের অব্যাহতি প্রাপ্ত, এই যে অপরাধটা করেছে তার জন্য তাকে এই শাস্তি হবে। আমার কথা বুঝতে পারছো না, বোঝো নাই? হ্যাঁ, জি বুঝতে স্যার, পারছি স্যার। চালাকি করে দিয়ে দিতে পারে যে প্রাইভেট কার রোড পারমিট নাই, আটক করলো সার্জেন্ট, এরকম দিয়ে দিতে পারে স্যার, পরে একটা পাস লাগিয়ে দেবে। প্রশ্নগুলো আমি বলি, তোমাদের প্রশ্ন কিন্তু কঠিন হবে না, কারণ কর্তৃপক্ষ তোমাদের শত্রু না। ওনারা জানে যে ছেলেপেলেরা আন্দোলনে ছিল, আবার জরুরি ডিউটিতে নিয়োজিত ছিল। আমাদের অফিসাররা কিন্তু আমাদের জন্য কিন্তু তারা দুঃখিত, আমাদের জন্য তারা কষ্ট পায়, কিন্তু হয়তো প্রকাশ করতে পারে না। রাষ্ট্রের বড় দায়িত্বে থাকলে অনেক কিছু প্রকাশ করা যায় না। আমরা জি হয়তো স্যার। মনে করি খারাপ, ওনারা মানে আমাদের এন্ট্রি, আসলে কিন্তু তা না। হ্যাঁ, স্বাভাবিক। বিগত সরকার যাদেরকে বঞ্চিত করেছে তারও তো একটা মনে ক্ষোভ আসে। হুম। বিষয়টা তো এটা, আহ, তাই বলে ভাবার কিছু নাই যে আমাদের পরীক্ষার প্রশ্নগুলো খুব কঠিন হবে। ধারা ওগুলো থাকবে, কিন্তু একটু ঘুরিয়ে পিছিয়ে থাকবে, বুঝতে পারছো? জি স্যার। এই জন্য তোমরা একটু ঠান্ডা মাথায় দেখে শুনে লিখবা। কালকে ইন্সপেক্টরশিপ পরীক্ষা হবে। কালকে ইন্সপেক্টরশিপের লিখিত পরীক্ষার প্রশ্ন পেলে আমি বুঝতে পারবো যে কি রকম পরীক্ষা হবে। আমার কথা বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। আচ্ছা, কি উদ্দেশ্যে ট্রাফিক সাইন এবং ট্রাফিক সংকেত ব্যবহার করা হয়ে থাকে? কত ধারা? কি উদ্দেশ্যে, কি উদ্দেশ্যে ট্রাফিক সাইন এবং ট্রাফিক সংকেত ব্যবহার করা হয়? স্যার 42 ধারা উল্লেখ উল্লেখ করা স্যার, 42 ধারা উল্লেখ করা সড়ক পরিবহন 42 ধারা উল্লেখ করা আছে আছে স্যার। সরকার বা সরকার কর্তৃক মমতায়িত কোনো সরকার প্রতিষ্ঠান মমতায়িত পরিষেবা ওজন পাখি চলাচলের স্থান আহ শোনো, তাদের এখানে নির্ধারিত বলা হয়েছে 42 ধারায় বলা হয়েছে সরকারি বা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত প্রতিষ্ঠান মোটরযানের গতিসীমা, ওজন, পার্কিং, চলাচল নিয়ন্ত্রণে মহাসড়কে নিরাপত্তা বিধান করবে বা পাবলিক প্লেসে ট্রাফিক সাইন স্থাপন অপসারণ করতে পারবেন। অর্থাৎ যানবাহনকে সুষ্ঠুভাবে চালনার ক্ষেত্রে এগুলো স্থাপন করতে পারবে প্রত্যেক মোটরযানের চালক, পথচারী, ব্যবহারকারী এগুলো মানে চলবে। অর্থাৎ 42 ধারার প্রশ্ন, তোমরা এই বিষয়টা সুন্দর করে দেখে, ঠিক আছে? জি স্যার। অর্থাৎ কি উদ্দেশ্যে ট্রাফিক সাইন এবং ট্রাফিক সংকেত ব্যবহার করা হয়। সাউন্ড বন্ধ করো। একজন ড্রাইভিং লাইসেন্সধারী মোটরযানের চালক মোটরযান চলাচলে কোন কোন নির্দেশনা মানতে বাধ্য? কত ধারা? 49 ধারা স্যার। 49 নির্দেশ করি স্যার। যদি, অথবা যদি প্রশ্ন আসে যে মোটরযান চালকের নির্দেশনাগুলো কি কি, তাহলে পুরো নির্দেশনাগুলো লিখে দেবে। আর যদি প্রথম প্রশ্ন দুটো আসে দুটো যে দিব স্যার। আহ নির্দেশনা কি, নির্দেশনা অংশ ক বা খ, জি স্যার, তাহলে বুঝতে পারছি যেটা স্যার। বলে সেটা লিখবে, এটা গুরুত্বপূর্ণ না। আচ্ছা, ডাম্পিং ইয়ার্ড তো আমরা আলোচনা করলাম, ডাম্পিং ইয়ার্ড বলতে কি বোঝেন? ভালো কথা। আচ্ছা, সড়ক পরিবহন আইন অনুসারে আক্রমণাত্মক আচরণ বলতে কি বোঝেন? এই প্রশ্নটা এইভাবে নয়, এটা তো আমি সহজ ভাষায় লিখছি। প্রশ্নটা হলো যে কোন স্থানে সড়ক দুর্ঘটনা ঘটলে সংশ্লিষ্ট বাসের চালক, দুঃখিত, কোন স্থানে সড়ক দুর্ঘটনা ঘটলে সংশ্লিষ্ট বাসের যাত্রী এবং উৎসব জন্য তার দায়িত্ব এবং কর্তব্য আলোচনা করুন। কি করবেন? তাহলে কি করবেন? স্যার, সড়ক পরিবহন আইন 2018 একটা উনিশ অনুযায়ী ধারা স্যার। 119 ধারা মোতাবেক সড়ক দুর্ঘটনা ঘটলে ওই যানবাহন সড়ক দুর্ঘটনা পতিত হলে তখন ওই যাত্রী বা চালক, চালকের প্রতি আক্রমণাত্মক আচরণ করা যাবে না। যদি করে তাহলে 103 ধারা মোতাবেক শাস্তিযোগ্য অপরাধ গণ্য হবে। বক্তব্যটা হলো যে আপনি ইচ্ছা করলে ভাঙগাড়ি করতে পারবেন না, লুটপাট করতে পারবেন না, কাউকে আহত করতে, আপনি ওরা সাহায্য করবেন তাদেরকে হাসপাতালে নেওয়া, গাড়িটার যানজট কমানো। একটা প্রশ্ন আসে, কোন স্থানে সড়ক দুর্ঘটনা ঘটলে তথায় উপস্থিত ট্রাফিক পুলিশের করণীয় কি? কি করবেন? কোন স্থানে ট্রাফিক, কোন স্থানে আপনি একজন এটিএসআই রাস্তায় ট্রাফিক ডিউটি করতেছেন, আপনি হঠাৎ করে আপনার সম্মুখে একটা প্রাইভেট কার দুর্ঘটনা কবলিত হয়েছে এবং একটা একটা প্রাইভেট কার দুজন যাত্রীকে চাপা দিয়েছে, বা দুজন পথচারীকে চাপা দিলে পথচারী দুজন
ঘটনাস্থলে মারা যায়, আপনি ট্রাফিকের একজন কর্মকর্তা হিসেবে কি দায়িত্ব পালন করবেন? কি করব? স্যার ঘটনাস্থলে যাবো স্যার, ঘটনাস্থলে যায় ওই গাড়িটাকে হেফাজতে নিব। ধারা এবং কোথায়? ধারা ধারা এই 119 ধারা তোমার জন্য। তুমি তো বাসের যাত্রী কিংবা তুমি উৎসুক জনতা, তুমি এই দায়িত্বগুলো পালন করবা, এরপরে ওই গাড়ির চালককে তুমি বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারবা। সেটা বুঝতে পারছো? গাড়িখানা হ্যাঁ স্যার। থানায় নিয়ে যেতে পারবা। তোমাকে বলতে হবে যে কোনো আচরণ করা যাবে না। কি বলা আছে? সড়ক দুর্ঘটনার সহিত সংশ্লিষ্ট মোটরযানের ক্ষতির হাত থেকে রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবা। সড়ক দুর্ঘটনার সহিত সংশ্লিষ্ট মোটরযানের কোনো ক্ষতি সাধন করতে তুমি দিবা না। জীবন রক্ষার্থে দ্রুততম সময়ের মধ্যে আহতদের চিকিৎসার জন্য প্রেরণ করবা। এইগুলো হলো তোমার বক্তব্য। তুমি তো জানোই না এটা কোন ধারার উত্তর। কি জানতা কখনো? মনে না করছো এটা স্যার। শুধুমাত্র পাবলিকের জন্য নাকি? জি স্যার, বুঝতে পারছি, পাবলিকের জন্য বুঝতে। আমরা তো না, ওটা হিসাব করতেছি এটা না, তোমার জন্য, পাবলিকের জন্য খালি। এটা তোমার জন্য। অর্থাৎ সড়ক পরিবহন আইন 119 ধারায় বলছে যে কোনো স্থানে সড়ক দুর্ঘটনা ঘটলে ওই গাড়ির বাসের চালক বা উৎসুক জনতার পদত্যাগ কি। তুমি তো উৎসুক জনতা, তোমার সামনে একটা রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, তুমি খেলে গাড়িটা রেখে আর লাগাবো? কে বলছে তোমার এই দায়িত্বগুলো পালন করতে? তোমাকে বলছে। তোমার উত্তরটা হলো এখানে, যেহেতু সে গাড়িটা তুমি যে অ্যাক্সিডেন্ট করছে তার গাড়িটা তোমাকে আবার তোমার হেফাজতে নিতে হবে, চালককে। পরবর্তী স্যার বিনামূল্যে করতে পারবো গাড়ি। কিন্তু গাড়িটা যেন ক্ষতি না করে, তোমার উত্তরটা এখানে। আমার কথা বুঝতে পারছো? জি স্যার। এর সাথে তোমার ঠিক কাজ আছে। হবে গাড়ির চালককে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা। আমার কথা বোঝা গেছে? ক্লিয়ার স্যার। আচ্ছা, সড়ক পরিবহন আইনের অধীনে অর্থাৎ কোনো পুলিশ সদস্য যদি কোনো ব্যক্তিকে সড়ক পরিবহন আইনের অপরাধে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করেন, সেক্ষেত্রে সংশ্লিষ্ট পুলিশ অফিসার করণীয় কি? তিনি গাড়িটা কোথায় নিয়ে গেলেন এটা জানাবে তো, নাকি? জি স্যার, 110। জি স্যার। আর ড্রাইভারকে কোথায় নিয়ে গেলেন সেটা জানাবেন। কাকে জানাবেন? গাড়ির মালিককে জানাবেন, গাড়ির মালিককে স্যার, বা চালকের পরিবার পরিবারকে বর্গকে, জানাবেন, এত চালকের নাকি? পরিবার বর্গকে। আচ্ছা, অর্থাৎ এই যানবাহনটির পুরোপুরি নিরাপত্তা নিশ্চিত করবেন, এই তো নাকি? জি স্যার। আচ্ছা, সড়ক পরিবহনের অপরাধ, কোন কোন অপরাধগুলো মীমাংসাযোগ্য? 117 ধারা। কত ধারা? 117 ধারা, এই তো নাকি? জি জি স্যার, স্যার। 117 ছোট গা। এই জিনিসগুলো ভালো করে দেখবে। যাই হোক, আমরা আপাতত শেষ করি, কালকে কোনো ক্লাস হবে না। কালকে তোমাদের জন্য যে কাজটা হবে সেটি হলো টোটাল বই তোমরা ঘাটবা। ঘাটার পরে আমরা শনিবার সে ক্লাসটা নেব। আর যদি সুযোগ হয় তাও আমি তোমাদেরকে ডাকবো কালকে, যদি সুযোগ হয় সম্মিলিত ক্লাস নেওয়ার, যদি সুযোগ হয়, যেহেতু ইন্সপেক্টর শিবির একটা প্রশ্ন পরীক্ষা হবে, সবকিছু নিয়ে ওভারঅল আমরা আলোচনা করতে যাব। তো আমি যে কথাটা বলতে চাচ্ছি সেটি হলো যে তোমার এই যে বিষয়গুলো আছে, আগামীকালকে তোমাদের বক্তব্য হবে কোনটা তোমরা বোঝো না, কোন আইনের কি, ছোট ছোট করে লিখে নিয়ে আসবা। স্যার, অর্থাৎ উল্টাপাল্টা কোনো প্রশ্ন না, ওই যে অমুক স্যারে পড়ায় অনলাইনে একটা উল্টা প্রশ্ন, তা না। বাস্তব ভিত্তিক এবং যেটা কিনা পরীক্ষা আসার মতো সম্ভাবনা আছে বা তুমি বোঝো না সেই ধরনের প্রশ্ন। আমার কথা বুঝতে পারছো? জি স্যার। বলো। স্যার, এইমাত্র যে আপনি বললেন স্যার, এটা একটু ভালো বুঝিনি আমি। 119 দ্বারা জন্য মানে আমি ডিউটি করতেছি, আমার সামনে আপনি দুর্ঘটনা একজন ঘটে। পুলিশ অফিসার, আপনি পুলিশ অফিসার, আপনার সম্মুখে একটা গাড়ি দুর্ঘটনা কবলিত হয়েছে, আপনার করণীয় কি? হ্যাঁ, একশো কোন উনিশ দ্বারা বলতো স্যার? 119। আপনি গাড়ির কাছে শুনেছি। যাবেন, গাড়ির যেন কেউ ক্ষতি না করে ইত্যাদি, হাসপাতালের ব্যবস্থা করে সবকিছু আপনি করবেন। পরে লাস্টে কথাটা লিখবো, রাস্তাতে সর্বনাশ আপনি নিরসনের ব্যবস্থা করবেন। সব করার পর লাস্টে স্যার আমরা গ্রেপ্তার করবো স্যার, গাড়িটা হেফাজতে গ্রেফতার নিবো। করবেন কেন? ওখানে তো বলে নাই যে সে উল্টো পথে আসার সময় কাউকে ধাক্কা দিয়ে মেরেছে, দুর্ঘটনা কবলিত হয়েছে, আপনার করণীয় কি? বিষয়টা বুঝতে পারছো? জি স্যার। এখানে তো গাড়িটা এমনি এমনিও ধাক্কা লেগে যেতে পারে কিংবা টায়ার ফেটেও যেতে পারে। এখানে তো প্রশ্ন বলা নাই যে উল্টো দিক দিয়ে আসার সময় আরেকটি বাস ধাক্কালে মুখোমুখি সংঘর্ষে অনেক লোক নিহত হয়, আহত হয়েছে, গাড়িটা ক্ষতিগ্রস্ত হয়েছে, আপনার করণীয় কি? এরকম তো নাই। আছে? না স্যার, এরকম কিছু নাই। তাদের কাছে ফাও কথার কোনো দাম নেই। ঠিক আছে? জি স্যার। আর কারো কিছু বলার আছে? না স্যার।
61 দ্বারা এবং 107 দ্বারা একটু বলুন তো স্যার। এক- কিসের 61, কিসের 107? সড়ক পরিবহন স্যার, এটা কেমন প্রশ্ন হইতে পারে? 161 ধারা কি বলা আছে? এই যে আসিল পুনর্বিবেচনা বিষয় আর ওই 107। এই বলো তো নাজমুল, কি বলে ও? ও দেখো তো কি কয়। উনি বলতে আমাদের স্যার বলতেছে যেমন এই যে সড়ক পরিবহন আইনে 61। 59-এর যে একে যে মানে যদি কোনো ব্যক্তি মানে কোনো চালক যদি নিহত হয় বা আহত হয় তাহলে যে তার এক্স্যাক্টলি উত্তরাধিকারী বৈধ, 61। এটা জানান আগে বলি তারপর শুনেন। উত্তরাধিকারী যে তার মানে ক্ষতিপূরণের জন্য যে আবেদন করবে আর কি, এই আবেদনের পরিপ্রেক্ষিতে যদি সে দেখে কি যে যে ওই টাকা প্রশ্ন দিয়েছে আছে, তাতে ওর সন্তুষ্ট মধ্যে হবে আছে, না, খুঁজে নিও। ওটা আছে সন্তুষ্ট বইয়ে, যদি পড়ে না দেখো। হয় বিগত সালের তাহলে প্রশ্নের মধ্যে আছে। 61 ধারা মোতাবেক সে আবেদন করতে পারবে আর কি, পুনর্বিবেচনার জন্য আপিল করতে পারবে। আরে না, তারপর প্রশ্ন হলো, এটা প্রশ্ন আসছিল যে একজন ব্যক্তি তার দুর্ঘটনার কারণে সে ক্ষতিপূরণের জন্য আবেদন করছে, তারপরে নাকচ করছে, পরবর্তী তার করণীয়। তুমি বিবিধ প্রশ্নের মধ্যে প্রথমে আছে, পড়ে নিও, ঠিক আছে? স্যার এটা প্রশ্নটা স্যার করছে আছে স্যার 61 61 আর ধারা, স্যার 61 স্যার আর 2 প্রশ্নটা করছে যে এই 61 ধারা ও পুনর্বিবেচনা আপিল এবং 107 ধারাও বলা আছে পুনর্বিবেচনা আপিল, এই না, বিষয়টা জানতে চাইছে। 107 আলাদা, 15 আলাদা। 107-এর বিষয়টি আলাদা, 15 আলাদা। ছাত্রের কথাটা হয়েছে মানে ইয়ার কোম্পানির গাড়ির ক্ষেত্রে। 107-এর বক্তব্যটা টোটালি আলাদা, এগুলো জিনিস তো বুঝতে হবে। 107 এবং এখানে ও যে কথাটা বলছে এখানে 61, এটার মধ্যে তফাৎ আছে। আমি তোমাদের বলতেছি, শোনো। 107-এর বক্তব্যটা হলো অপরাধে, দেখো এখানে 107-এর বক্তব্যটা হলো এখানে হয়ে গেছে 119। কোনো কোম্পানি গাড়িতে যদি 6 ধারা মোতাবেক আপনি মামলা বলছেন দেয়। দেখো, যদি কোনো ব্যক্তি নবম অধ্যায় ব্যতীত, অর্থাৎ নবম অধ্যায়ে ওই যে দাবি দাবা নিয়ে কথা বলা আছে ওইটা ব্যতীত এই আইনের অধীন কর্তৃপক্ষ কর্তৃক কোনো আদেশ দ্বারা সংক্ষুব্ধ হন, অর্থাৎ এই নবম অধ্যায় কোথায়? অর্থাৎ তাহলে অনধিক 30 দিনের মধ্যে কর্তৃপক্ষের নিকট পূর্ণ বিবেচনার জন্য আপিল করতে পারবেন। তার মানে কি, রাখো এই সাউন্ড কার এটা, পূর্ণ বিবেচনা এবং আপিল। যদি কোনো ব্যক্তি নবম অধ্যায় ব্যতীত, তার মানে আমাকে দেখতে হবে যে নবম অধ্যায় কি আছে। এই যে আমরা আসলাম ষষ্ঠ অধ্যায়, এখন দেখি নবম অধ্যায়। নবম অধ্যায়ের এখানে দেখো, নবম অধ্যায় শুরু হয়েছে কোথায়? নবম অধ্যায় শুরু হয়েছে 52 ধারায়। আর নবম অধ্যায় শেষ হয়েছে কোথায়? নবম অধ্যায় শেষ হয়েছে, দেখি, এখানে কিছু কিছু বিষয় আছে তোমাকে বুঝতে হবে, আইনে তো হুট করলে হবে না। নবম অধ্যায় শেষ হয়েছে 62 ধারায়, অর্থাৎ 10টা ধারা নবম অধ্যায়ের মধ্যে আছে। তো নবম অধ্যায়ের মধ্যে আছে যে ক্ষতিগ্রস্ত ব্যক্তির আপিল শুনানি, অর্থাৎ যে ব্যক্তি আহত নিহত হয়েছে তার পরিবারকে কি কি দেওয়া যাবে, এটি। আর 100, এটা আপিলের ক্ষেত্রে বলা আছে। আর 107-এ হলো এই যে পুলিশ যে সকল কর্মকাণ্ড করেছে, জরিমানা করেছে, এটা ওটা অনেক কিছু করেছে, এইগুলা করার ক্ষেত্রে যদি সংক্ষুব্ধ কোনো ব্যক্তি আপিল করেন সেক্ষেত্রে কি পদ্ধতি অনুসরণ করতে হবে, সেটি হলো 107 ধারায়। 107 হলো এই যে জরিমানা ডাম্পিং ইয়ার্ডে প্রেরণ করা হলো এগুলো। আর ওই নবম অধ্যায়ের সেই ধারাগুলো হলো 59 বা 61, যেখানে কথা বলা আছে মারা গিয়েছে, আহত হয়েছে, বা সে বেঁচে নাই, তার পরিবার কে এটা ক্ষতিপূরণ পাবে। আমার কথা কি বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। তো এটা জি স্যার, বুঝতে হবে। ক্লিয়ার আছে স্যার। এটার সাথে ওটার মিল নাই। এটা হলো কি বলা আছে দেখো, নবম অধ্যায় ব্যতীত, তার মানে আগে দেখতে হবে নবম অধ্যায়ের ধারা কোনটা, যে 52, শেষ হয়েছে কত, 62। তার মানে ওই 10টা ধারায় যেগুলা আহ, ঘটনা আছে, এই ধারাগুলোতে কি কি কথা বলা আছে, সেখানে বলা আছে যে যে ব্যক্তি আহত হয়েছে বা নিহত হয়েছে তার পরিবারকে কিভাবে ক্ষতিপূরণ দেওয়া যাবে। এই ক্ষতিপূরণ যদি আপিল নাকচ করে তাহলে কার কাছে আপিল করতে হবে। আর 107-এ বলা আছে এই যে এর আগে জরিমানা গুলা করা আছে, বিভিন্ন জরিমানা, গাড়ি আটক করতে পারবো, ডাম্পিং ইয়ার্ডে প্রেরণ করতে পারবো, অনেক কিছু বলা আছে। তো বলছে যদি এখানে কোনো ব্যক্তি মনে কষ্ট পান, নিজেকে মনে করেন আমি ক্ষতিগ্রস্ত হয়েছি, তা বলছে তাকে 30 দিনের মধ্যে এটা কর্তৃপক্ষের নিকট আপিল করবেন বিবেচনার জন্য। এরপরে বলা আছে যে 30 দিনের মধ্যে সরকারের নিকট আপিল করবেন। সেটা বুঝতে পারছো? জি স্যার। আর কারো কিছু আছে? স্যার হ্যাঁ বলো। না, কিছু নাই স্যার আজকে। তো
তো ভালো থাকো। আগামীকালকে সকালে তো ক্লাস নাই, রাতে আমরা ওই ইন্সপেক্টরশিপ পরীক্ষার একটা প্রশ্ন পেলে আমরা সম্মিলিত কিভাবে একত্রিত হওয়ার একটা চেষ্টা করব সেটা আমি জানি। ভালো থাকো সবাই, কথা হবে কালকে। জান্নাতুল, রাজলক্ষ্মী, আমাদের আরেকজন কে জানি ছিল, দীপ্তিও কই? ওকে আমরা পাচ্ছি না। সবাই ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।